প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দুঃখিত একটু অনাকাঙ্ক্ষিত দেরির জন্য। বাজার একটু কাজে আটকে গিয়েছিলাম। তো আজকে আমরা ফৌজদারি কার্যবিধির ধারা 179 থেকে শুরু করব। আমরা গত ক্লাসে আগের ধারাগুলো পড়েছি। 179 ধারায় বলা হচ্ছে, অপরাধ সংগঠন অথবা পরিণতির স্থানে বিচার যে কোনো একটিতে আমরা পেনাল কোডের 3, 4, 5 এই যে ধারাগুলো আছে, অর্থাৎ অপরাধের মানে যেখানে অপরাধটা হবে সেখানে মামলা হবে, সেখানে বিচার করতে হবে, এই যে নীতি পেনাল কোডে যেটা বলা আছে সেটাই কিন্তু এখানে লিঙ্ক করে দেওয়া আছে, একই বক্তব্য এখানে আছে। তো সেখানে যেহেতু আমরা পেনাল কোডে ডিটেলে জানি, তাই এখানে আমরা খুবই সংক্ষিপ্তভাবে এটা আমরা জাস্ট জেনে রাখলাম যে অপরাধ যেখানে হয়েছে বা যেখানে পরিণতির স্থান মানে মনে করেন যে এক জায়গায় অপরাধের সূচনাটা হলো এবং পরিণতিটা আরেক জায়গায় হলো, সেক্ষেত্রে সে পরিণতির স্থানেও বিচারটা করা যাবে। যেমন এক ব্যক্তি এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলো এবং তিনি ভ্রমণ করে বা চিকিৎসাধীন অবস্থায় অন্য একটা জায়গায় গিয়ে মৃত্যুবরণ করলো, তো সেখানেও তিনি মামলা করতে পারবেন। আবার যদি ট্রেনে চলমান অবস্থায় কোনো অপরাধ সংঘটিত হয় বা প্লেনের মধ্যে হয়, তাহলে তো এক জায়গায় ট্রেনে মনে করেন যে রাজশাহী থেকে ঢাকায় ট্রেন যাচ্ছে, তো রাজশাহীতে এই অপরাধটা সূচনা হলো এবং এর পরিণতি হয়তো বা ঢাকাতে গিয়ে শেষ হলো বা টাঙ্গাইলে গিয়ে শেষ হলো বা সিরাজগঞ্জের মধ্যে গিয়ে এর পরিণতি শেষ হলো, অপরাধরা অপরাধ করে টাঙ্গাইলে নেমে গেল বা গাজীপুরে নেমে গেল। তো এরকম, তো যে কোনো একটি জায়গায় মামলার বিচার করা যাবে, উভয় জায়গার যে কোনো একটি। 182, অপরাধের স্থান অনিশ্চিত যদি হয় অথবা অবিরাম, একটু আগে যেটা আমি বললাম যে ট্রেনে বা প্লেনে বা কোনো যানবাহনে চলমান অবস্থায় অপরাধ হচ্ছে, তার মানে ট্রেনটা চলাবস্থায় একটার পর একটা জেলা এবং থানা অতিক্রম করছে, বা প্লেনের ক্ষেত্রেও তাই, বা একটা জলযানের ক্ষেত্রেও তাই, ভেসেলের কথা বলছি। একাধিক কার্যের সমষ্টি যদি হয়, অর্থাৎ একটার একটা করে কাজ চলছে, যেমন কিছুদিন আগে একটা বলিউড ফিল্ম বের হয়, সিনেমার নাম হচ্ছে কিল। কিল সিনেমাতে একটা ট্রেনের মধ্যে ডাকাতি করতে গিয়ে মানে একটা ভয়াবহ অপরাধ হয়ে যায়। ডাকাতের ডাকাতি যারা করতে আসে তাদেরও প্রায় 40 জন মারা যায় এবং আর্মি অফিসারেরও কয়েকজন মারা যায়। তো এই সিনেমাতে আমরা দেখতে পাই যে চলমান ট্রেনের মধ্যে ঘটনাটা ঘটছে, যেটা বাস্তবেও কিন্তু এরকম ঘটনা হয়েছে বলে এটা থেকে ইন্সপায়ার্ড হলে ওই সিনেমাটা তৈরি করেছে। আবার বলিউডের আরো মুভি আছে, যেটা শোলে বলে একটা মুভি ছিল অনেক আগের। তো সেই মুভিতেও ট্রেন ডাকাতির ঘটনা আমরা দেখেছি। তো যাই হোক, এরকম আমরা সিনেমাতে অনেক দেখে থাকি বা শুনে থাকি। আহ বাসে চলমান অবস্থায় রেপ কেস আমরা দেখেছি, পেপার পত্রিকায় এসেছে, বাংলাদেশেও হয়েছে এবং ইন্ডিয়াতেও হয়েছে। তো এই ধরনের ঘটনা হচ্ছে অবিরাম, মানে চলতে থাকছে, একটা জায়গায় সূচনা হয়ে এটার চলতে থাকছে, মানে চলমান অবস্থায় কোনো যানবাহনে। আবার একাধিক কার্যের সমষ্টি, শুধু একটা কাজ না, একটা কাজ এখানে করলো আরেকটা কাজ আরেক জায়গায় গিয়ে করলো, সেই ক্ষেত্রে সেটা শেষ হবে। মনে করেন এক ব্যক্তি বাসে উঠেছে, সে ঢাকায় যাবে, রাজশাহী থেকে ঢাকায় যাবে, দেশ ট্রাভেলসের বাসে উঠেছে। তো বাসে ওঠার সময় তার কাছে ক্যাশ আছে এটা লক্ষ্য করেছে ওই যে অজ্ঞান পার্টির লোকজন, তখন তাকে ফলো করেছে। ফলো করার পরে তার পাশাপাশি টিকিট কেটেছে সেও, এবং বাসে ওঠার পরেই তাকে হয়তোবা কিছু ঘ্রাণ মানে নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করানোর জন্য হোক বা কিছু খাইয়ে হোক চেষ্টা করছে তাকে অজ্ঞান করা। তো হয়তোবা এইটা শুরু করেছে রাজশাহীতেই কাজটা, এবং এইটা ধীরে ধীরে তাকে হয়তোবা কিছু শুকিয়েছে, কিছু খাইয়েছে, একটার পর একটা কাজ করতে করতে শেষে ঢাকায় গিয়ে এটার পরিণয় মানে পরিণতিটা এক্সিকিউশন হয়েছে। তো যেটাই হোক না কেন, একই বক্তব্য ওই 179-র মতোই, এলাকা সমূহের যে কোনো একটিতে হবে। যদি দেখা যায় যে 4-5টা থানার অতিক্রম করেছে অপরাধটা করতে করতে, তো এই 4-5টা থানার যে কোনো একটা থানায় মামলা দায়ের করা যাবে এবং বিচার করা যাবে। তবে বলে রাখা ভালো,
এই রেলওয়ে বলে কিন্তু আলাদা থানা আছে। তো রাজশাহী অঞ্চলের যদি রেলওয়ের মধ্যে ঘটনা ঘটে, তাহলে বাস্তবে সেইটা মতিহার থানার আন্ডারে হোক, বোয়ালিয়া থানার আন্ডারে হোক, চন্দ্রিমা থানার আন্ডারে হোক, আর রাজপাড়া থানার আন্ডারে হোক, সেইটা কিন্তু রেলওয়ে থানাতে মামলাটা হবে। কারণ রেলওয়ের জন্য আলাদা থানায় আছে, মানে রেলওয়ের প্রপার্টির মধ্যে অথবা রেলওয়ের ভেতরে বা রেলওয়ে রিলেটেড কোনো যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে কিন্তু ওই রেলওয়ে থানাতে মামলা হবে। এটা আবার নির্দিষ্ট করে দেওয়া আছে। 188, 188, বাংলাদেশের বাইরে বাংলাদেশের নাগরিক কর্তৃক কৃত অপরাধের দায়িত্ব। এটাও কিন্তু আমরা পেনাল কোডে খুব ভালোভাবে জেনেছি 4 ধারার মধ্যে। বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে সেই স্থানে অপরাধ করেছে মর্মে গণ্য হবে। একই বক্তব্য পেনাল কোডে যেটা আছে। বাংলাদেশের বাইরে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসলো, তাহলে তাকে বাংলাদেশে যদি পাওয়া যায়, তাহলে বাংলাদেশে তাকে বিচার করা যাবে। শর্ত হচ্ছে সরকারের অনুমতি সাপেক্ষে অনুসন্ধান করতে হবে। সরকারের অনুমতি ছাড়া দেশের বাইরে অপরাধ করা কোনো অপরাধের কিন্তু বিচার করা যাবে না। সেটা অবশ্যই কি হতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক মনে করেন ইউকেতে অপরাধ করে বাংলাদেশে চলে এসে আত্মগোপন করছে। তো যেহেতু বাংলাদেশের নাগরিক, তো ইউকে সরকার যদি মনে করে যে সেটা বাংলাদেশেই বিচার হোক, বাংলাদেশে হবে। অথবা যদি চায় যে এক্সট্রাডিশন যে আইন আছে 1974 সালের, বাংলায় হচ্ছে বৈসমর্পণ আইন 1974, এই এই আইনের মাধ্যমে যদি অন্য দেশে অপরাধী লুকিয়ে থাকে, তাহলে ইন্টারপোল যে পুলিশ আছে, ইন্টারন্যাশনাল পুলিশ, সংক্ষেপে ইন্টারপোল, ইন্টারপোলের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে আসা যাবে। তো ইন্টারপোলের লিস্টে ইয়েলো লিস্ট, তারপরে রেড লিস্ট, এরকম কয়েকটা ক্যাটাগরি লিস্ট থাকে। তো রেড লিস্টে আসলেই তাকে একটা দেশ থেকে আরেকটা দেশে ইন্টারপোল অ্যারেস্ট করে পাঠাতে পারে। একই ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য গৃহীত পদক্ষেপ এই আইনটা দ্বারা প্রতিবন্ধক হবে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যদি আপনি বাংলাদেশ থেকে তাকে পাঠিয়ে দেন যে দেশে অপরাধটা করেছে, সেই দেশে, ইউকেতে বা কানাডা বা অন্য বিদেশে কোনো জায়গায়, তাহলে সেখানে যদি তার বিচার হয়, তাহলে তার কিন্তু আর বাংলাদেশে বিচার করার দরকার হবে না। তার মানে এক ব্যক্তির দুই দেশে বিচার করার দরকার নেই, যে কোনো এক দেশে বিচার হবে। আচ্ছা, এই এখন যে 3টি ধারা পড়লাম আমরা, এইটা কিন্তু পেনাল কোডের সাথে হুবহু আমরা মিল পাই। পেনাল কোডের প্রথম দিকে সেই সেকশন গুলো আছে। ক্লাস শেষে আপনারা ক্লাসের বিরতিতে পেনাল কোডের সেকশন গুলো দেখে নিতে পারেন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 190। 190 ধারা অনুসারে আমরা গত ক্লাসে দেখেছি যে থানায় যদি মামলা দায়ের করতে হয়, তাহলে 154 ধারায় জিআর মামলা করা যায়, 155 ধারায় এনজিআর বা সাধারণ ডায়েরি দায়ের করা যায়। তাহলে 154 এবং 55 ধারায় থানায় মামলা হয়। তো 190 ধারায় হচ্ছে ম্যাজিস্ট্রেট মামলা যে আমলে নিতে পারে বা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায়, সেটার বিধান বলা আছে। মানে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, যেটা সিআর কেস হিসাবে আমরা জানি, কমপ্লেন্ট রেজিস্টার কেস। তো ম্যাজিস্ট্রেটকে 190 ধারা অনুসারে ক্ষমতা দেওয়া হয়েছে সরাসরি অপরাধ আমলে নেওয়া। এবং তিনি কিসের ভিত্তিতে নিবেন, মানে তার কাছে সংবাদ কিভাবে যাবে, তার ক্যাটাগরি মূলত আছে 3টা। অর্থাৎ 3টা বিষয়ের উপর ভিত্তি করে একজন ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নেবেন। তার মানে মামলা ফাইলিং হবে ম্যাজিস্ট্রেটের কাছে, যেটা আমরা বলি আদালতের মামলা বা কোর্টের মামলা। কোনো ব্যক্তি যদি আমাদের জানায় যে স্যার আমার নামে মামলা হয়েছে কিনা একটু খোঁজ নেন তো, তখন আমরা কি করি? আসামির নাম ঠিকানা নেই, যদি বাদীর নাম ঠিকানা বলতে পারে সেটাও নেই। নেওয়ার পরে বলতে পারি কোন থানায় আসামি বা বাদীর বাসা, মানে কোন থানায় সম্ভাব্য মামলা হতে পারে। তো বলে যে পুঠিয়া বা বাঘা বা মতিহার এই থানায় হতে পারে। তখন আমরা আবার দ্বিতীয় প্রশ্ন করি যে পরের প্রশ্ন, যে এটা কি কোর্টে মামলা হয়েছে না থানায় মামলা হয়েছে? তো অনেক সময় বলতে পারে যে কোর্টে হয়েছে বা থানায় হয়েছে। বলতে না পারলে আমাদের জিআর মামলা এবং সিআর মামলা, এনজিআর মামলা, আবার সিআর এর এফআইআর হিসাবে জিআর মামলা হয়ে যায়। এই সবগুলোই রেজিস্টার খুঁজতে হয় যে আসলে আদৌ এই ব্যক্তির নামে মামলা হয়েছে কিনা। ব্যক্তির নামে বলতে ব্যক্তিকে আসামি করে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে কিনা।
তো এরপর আমরা দেখব যে 190 ধারার উপধারা একে কি বলা হচ্ছে। সিএমএম, এমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বা সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেএম, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, সিজেএম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও ক্ষমতা, মানে কোনো মামলা আমলে নিতে পারবে, মানে অপরাধ আমলে নিয়ে মামলা গ্রহণ করতে পারবে। তাহলে এখানে সরাসরি মামলা নিতে পারবে সিএমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে তিনি অবশ্যই ফার্স্ট ক্লাস হবেন, অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনারা নিবেন। আর সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ইনারা কিন্তু সরাসরি মামলা আমলে নিতে পারবেন না, তবে যদি সিজেএম কর্তৃক তারা ক্ষমতা প্রাপ্ত হয় তাহলেই নিতে পারবেন। এখানে সরাসরি নেওয়া এবং ক্ষমতা প্রাপ্ত হয়ে নেওয়া একটু সামান্য পার্থক্য আছে। তার মানে এদেরকে সরাসরি দেওয়া হয়নি, যদি সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনাদেরকে পারমিশন দেয়, ক্ষমতা দেয় মামলা আমলে নেওয়ার, তাহলে তারা নিতে পারবেন। যেগুলোর ভিত্তিতে আমলে নিবেন, অর্থাৎ যে যে বিষয়ের ভিত্তিতে একটা মামলা অপরাধ আমলে নেওয়া যায়। ক হচ্ছে কমপ্লেন্ট, অভিযোগ বা নালিশ। এই কমপ্লেন্ট, অভিযোগ বা নালিশ এক- একজন ব্যক্তি, একজন মাত্র ব্যক্তি কমপ্লেন করতে পারেন। আমরা সিভিল মামলায় দেখেছি সিপিসিতে বাদী কিন্তু একাধিক হতে পারে, বাদী সিভিল মামলায় একাধিক হতে পারে, একজন, দুইজন, পাঁচজন, 100 জন হতে পারে। একটা সম্পত্তির যতগুলো ওয়ারিশ সবাই বাদী হতে পারে। কিন্তু ক্রিমিনাল মামলায় মনে করেন যে 20 জন মার খেয়েছে, 20 জনের মধ্যে যে কোনো একজন বাদী হবে, আর বাদ বাকিগুলা কি হবে, ভিকটিম হিসেবে মামলায় সাক্ষী দিবে, মানে উইটনেস হিসেবে মামলায় আসবে, সাক্ষী হিসাবে আসবে, এবং তারা সাক্ষী প্লাস ভিকটিম, কিন্তু একজন মাত্র বাদী হবে। আবার যে ভিকটিম, সে নিজে বাদী হতে পারে, অথবা তার পক্ষে তার পরিবারের কেউ বা তার কোনো আত্মীয় স্বজন বাদী হতে পারে, নিজে হতে পারে বা তার পক্ষে কেউ হতে পারে, একজন। তাহলে মামলার ফরিয়াদির সংখ্যা, মানে একমাত্র ব্যক্তি একজনই হতে পারে, একের অধিক হতে পারে না। এটাও কিন্তু একটা তথ্য, প্রয়োজনে এখানে পাশে লিখে নেন ছোট করে। পুলিশ অফিসারের লিখিত রিপোর্ট বা পিআর এর ভিত্তিতে, তো কমপ্লেন্ট যখন করা হয় তখন সেটা সরাসরি আমলে নিতে পারেন, অথবা সরাসরি যদি আমলে না নেন তাহলে সেটা সাধারণত ফাইলিং এর সময়, সিআর মামলার ক্ষেত্রে আদালত যদি মনে করে মামলার কি নাই, মেরিট নাই খুব একটা, বা সন্দেহ তৈরি হচ্ছে, অথবা বাদীকে যে 200 ধারায় জবানবন্দি নেওয়া হবে, একটু পরে 200 ধারা পড়বো, ফাইলিং এর সময় বাদীকে দাঁড়াতে হয় ক্রিমিনাল মামলায়, দাঁড়িয়ে আপনার শপথ পাঠ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। এভাবে সত্যপাঠ করার পরে নাম, ঠিকানা, বয়স, পেশা এগুলো বলতে হয়, বলার পর ঘটনা বলতে হয়, ঘটনার তারিখ, স্থান, সময় বলতে হয়। যদি সঠিকভাবে বলতে পারে, আদালত যেগুলো জিজ্ঞাসা করবে সেগুলোর উত্তর দিতে পারে, আদালত কনভিন্সড হয়ে সরাসরি মামলা আমলে নিতে পারেন, আসামির প্রতি সমন দিতে পারেন, আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে, অথবা মামলাটি এফআইআর হিসাবে থানায় পাঠিয়ে দিতে পারেন, যেটা জিআর মামলা হিসাবে তখন ট্রিট হবে। এই পরিণতি হতে পারে। আরেকটা কি হতে পারে, মামলা আমলেই নিল না, মানে বাদী বলতে পারছে না ঠিকভাবে, ফরিয়াদি বা নালিশকারী বা অভিযোগকারী, কমপ্লেনেন্ট, তখন বলবে যে এই মামলা সরাসরি আমলে নেওয়া গেল না, তখন এটা তদন্ত দিবেন। তদন্ত কাকে দিতে পারে, যদি ইউনিয়ন পর্যায়ের মামলা হয়, থানার মামলা, তাহলে এটা ইউনিয়ন পরিষদের মেম্বারকে দিতে পারে, চেয়ারম্যানকে দিতে পারে, পৌরসভা হলে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে দিতে পারে, পৌরসভার মেয়রকে দিতে পারে, উপজেলা হলে উপজেলার চেয়ারম্যানকে দিতে পারে, অথবা থানার অফিসার ইনচার্জকে দিতে পারে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, অথবা পিবিআই কে দিতে পারে। পিবিআই পূর্ণরূপ হচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিআইডি কে দিতে পারে, সিআইডি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো এই সংস্থাদেরকে কি করা হয়, সাধারণত মামলার তদন্ত করতে দেওয়া হয়। এই তদন্ত রিপোর্ট যখন পুলিশ দিবে, পুলিশ যদি দেখে যে হ্যাঁ প্রাথমিকভাবে মামলার সত্যতা প্রমাণিত তদন্ত গিয়ে, আমরা গত ক্লাসে দেখেছি 161 ধারায় তদন্ত করার সময় সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়, 161 ধারার 161 আমরা
বলে থাকি, 161, 164 এরকম শব্দ কোর্টে শুনে থাকবেন। তো এটা ফৌজদারি কার্যবিধির 161 অনুসারে সাক্ষীরা যে জবানবন্দি দিয়েছে সেটাকে 161 আমরা বলি সংক্ষেপে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেইটা সবকিছুর ভিত্তিতে এই পিআর বা পুলিশ রিপোর্ট যদি দেয়, সত্যতা পাওয়া গেলে পুলিশ রিপোর্টের ভিত্তিতে তখন আবার কি করবে আদালত, মামলা আমলে নেবেন। তো সেটাই খ নম্বরের পয়েন্ট। গতে হচ্ছে পুলিশ ব্যতীত যে কোনো ব্যক্তির সংবাদ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিজ জানা মতে সন্দেহ বশত, তার মানে ম্যাজিস্ট্রেট সুমোটো, মানে ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট বলবে যে এটা একটা প্রসিকিউশন করা হোক, মানে একটা মামলা তৈরি করা হোক ম্যাজিস্ট্রেটের পরামর্শক্রমে। এখানে ম্যাজিস্ট্রেট কোনো পুলিশকে বাদী হওয়ার জন্য পরামর্শ দিবে। ম্যাজিস্ট্রেট তার কাছে যারা চাকরি করে, সেরেস্তাদার, স্টাফ, আরো স্টেনোগ্রাফার, তাদেরকে আবার কি করতে পারে, মামলার বাদী হয়ে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা করতে বলতে পারে। তো এই তিনটা পয়েন্টের ভিত্তিতে কিন্তু, তিনটা ওয়েতে একজন ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারেন, সিআর মামলা। এরপরে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উপধারা 2 বলা হচ্ছে ক্ষমতার প্রাপ্ত সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবেন শুধুমাত্র একের ক ও খ এর ভিত্তিতে, নালিশ ও পিআর এর ভিত্তিতে। কিন্তু গতে যেটা বলা আছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক নিজে জানা বা সন্দেহবশত, এইটা কিন্তু সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে নিজে একটা কিছু দেখলেন সেটার ভিত্তিতে তিনি কাউকে বলে একটা মামলা রেডি করতে পারবেন। তো এইটা সুযোগ নাই। তাহলে এইটা আপনি বুঝতে পারলেন যে উপরে যে লিস্ট দেওয়া আছে, সিএমএম, এমএম, সিজেএম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এনারা সরাসরি নিতে পারেন ক খ গ তিনটা ওয়েতেই। কিন্তু সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হলে তারা শুধুমাত্র কমপ্লেইন্ট এবং পিআর, পুলিশ রিপোর্ট, এই দুইটা মানে ক খ এই দুইটার ভিত্তিতে নিতে পারবেন, তাদের জন্য গটা প্রযোজ্য না। তারপরে বলা হচ্ছে সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হলে সেকেন্ড ক্লাস আমলে নিতে পারবেন, মানে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবেন একের গ এর ভিত্তিতেও। তার মানে সরকার যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে সেই ক্ষমতা দেয় তাহলে ক খ গ তিনটার ভিত্তিতেও নিতে পারবেন। তার মানে দুইয়ে গ দেওয়া হলো না। যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয় তাহলে শুধু ক খ নিতে পারবে, আর সরকার ক্ষমতা দিলে গ এর ভিত্তিতেও নিতে পারবে। ক খ গ বলতে যে উপরে যে ক খ গ তিনটা ওয়েতে বললাম সেটা। কারো যদি কনফিউশন তৈরি হয় এই জায়গায়, এখনই হাত উত্তোলন করে প্রশ্ন করেন, আমি ক্লিয়ার করে দিই। এটা বুঝতে হবে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের মামলা আমলে নেওয়ার ক্ষমতা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে আছে এখানে। তবে আমি যেভাবে নোট উপস্থাপন করেছি বুঝতে পারার কথা। সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক সরকার, এখানে লেখা আছে ইএম, ইএম মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যারা প্রথম দিকের ক্লাস করেছেন এই সংক্ষিপ্ত ইএম, জেএম এগুলো কি খুব ভালোভাবে জানার কথা। তো ইএম কে মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে একের ক খ গ এর ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করতে পারেন। তাহলে সরকার যদি মনে করে এই যে উপরের তিন প্রকারে একটা মামলা, সিআর মামলা আমলে নেওয়ার বিষয়টা, সেটা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নিতে পারেন। তবে হ্যাঁ, বাস্তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে কোনো অপরাধ আমলে নেয় সেটা ইএম যদি আমলে নেয় তাহলে বিচারের জন্য উপযুক্ত আদালতে কিন্তু সেটা প্রেরণ করতে পারবেন। সিআর মামলা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজে বিচার করতে পারবেন না। তবে এই প্র্যাকটিসটা বাস্তবে খুব কম আছে, মানে সিআর মামলা নিজে বিচার করবেন না, আমলে নিয়ে তিনি ফরওয়ার্ড করে দিবেন, বদলি করে দিবেন, এইটা খুব একটা আমি চোখে পড়ে না, দেখি না। তবে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের ফৌজদারি কার্যবিধির 97, 98, 99, 100, 107, তারপর 133, 144, 145 এই ধারাগুলোতে পিটিশন মামলা, যেটাকে দরখাস্তের মাধ্যমে দিতে হয়, পিটিশন মামলা আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এবং স্পেশালি এগুলো তারাই প্র্যাকটিস করে। বাস্তবে আপনারা দেখবেন যে নির্বাহী কোর্টে কিন্তু এই ধারাগুলোতে মামলা হয়, যে মামলার শেষে আমরা লিখি, মনে করেন মামলা নম্বর 100, 100 শেষে আমরা দিই পি বা পিটিশন মামলা নম্বর 100/2024, থানার নাম্বার ব্র্যাকেটে দিয়ে দিলাম পুঠিয়া। তো এটা বাস্তবে কোর্টে গেলে আপনারা বুঝতে পারবেন। 192, 91, 92 পড়বো না, 193।
দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে কগনিজেন্স নেওয়া বা কেস দায়রা আদালত কি আমলে নিতে পারে সেটা আমরা দেখব। মূলত আদি এখতিয়ার নেই। আদি আর এখতিয়ারের ইংরেজি হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। পাশে ফাঁকা আছে, ব্র্যাকেটে লিখে নিতে পারেন যে অরিজিনাল জুরিসডিকশন নাই কার, দায়রা আদালত। দায়রা আদালতে ডিরেক্ট মামলা করার কোনো বিধান নাই। তবে এখানে আবার একটু কিন্তু আছে, সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে সেগুলো আমলে নিবে। কে নিবে? দায়রা জজ আদালত। মানে নর্মালি 193 অনুসারে আদি এখতিয়ার নাই, সরকার ক্ষমতা আমলে নিতে পারবে না। 190 সিআর মামলা আমলে নেওয়ার বিষয়টা বলা আছে, 190-এর মধ্যে কোথাও দায়রা জজের কথা উল্লেখ নাই। সেটা যুগ্ম দায়রা জজ হোক, অতিরিক্ত দায়রা জজ হোক, অথবা দায়রা জজ বা সিনিয়র দায়রা জজ, বা তারা কিন্তু আমলে নিতে পারবেন না। তাহলে এখানে আদি এখতিয়ার নেই। কিন্তু আবার 2 নম্বর বলা হচ্ছে সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে সেগুলো আমলে নিবে। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত ও যুগ্ম দায়রা জজের নিকট প্রেরিত বা বদলি করা যাবে। কি মামলা? দায়রা জজ যদি এই ধরনের মামলা আমলে নাই, তাহলে তিনি চাইলে অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজের কাছে এই মামলাটা বিচারের জন্য বদলি করতে পারবেন। এখানে আপনাদের একটা আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করছি এই লাইনটা, যে সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে কাকে, দায়রা জজকে, সেগুলো আমলে নিবে। কে নিবে? দায়রা জজ। বাস্তবে কি কেউ দেখেছেন এরকম হয় কিনা যে দায়রা জজ সরাসরি মামলা আমলে নেয়? এটার কোনো উদাহরণ আপনারা কেউ দিতে পারবেন? আমার প্রশ্ন আপনাদের প্রতি। ভুল হোক কিন্তু চেষ্টা করেন, আর যে জানেন তিনি বলেন। যে 193 ধারার যে 2 উপধারা বলছে সরকার যদি আদি এখতিয়ার দেয় মানে দায়রা জজ সরাসরি মামলা আমলে নিবেন, এরকম কি যারা কোর্টে যান তারা কি দেখেছেন? নিজে থেকে যদি আসতে না চান, আমি আপনাদেরকে জানি কে কারা কারা প্র্যাকটিস করেন আদালতে, তাদের সাথে আমি কথা বলবো। নিজে থেকে আসতে হবে আপনাদের। অনেকে আছেন যে এগুলো সম্পর্কে জানেন কিন্তু ক্লিয়ার না, বুঝতে পারছেন না। এমসিকিউ প্রশ্ন, এই যে এটাকে টার্গেট করে যদি এমসিকিউ প্রশ্ন একটু আমি ঘুরিয়ে পেঁচিয়ে করি, তখন আর পারবেন না। তো এটা একটু আমি আলোচনা করতে চাচ্ছি। যারা কোর্টে যান একটু হাত উত্তোলন করবেন, তাদেরকে প্রশ্ন করি। আচ্ছা, শাহপরান ভাই লাইনে আসবেন। শাহপরান ভাই কোর্টে যান আমি জানি। শাহপরান ভাই মাইক অন করে লাইনে আসেন। রাজ্জাক ভাই লাইনে আসেন। রাজ্জাক ভাই সবচেয়ে দ্রুত লাইনে আসতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি আপু লাইনে এসে থাকেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা নলেজ আসছে না দায়রা জজ কখন ক্ষমতা, মানে তাকে ক্ষমতা দেওয়া হয় কিনা, বাস্তবে বাস্তবে দেখেছেন কিনা? কোর্টে গেলে এটা কিন্তু জানতে পারার কথা। বলেন, কোনো আইডিয়া আছে কিনা? না স্যার, আইডি নেই, এই জন্যই বলা হয়নি। এই কারণে চুপ করে আছেন। আচ্ছা, লাইনে থাকেন, একটু হিন্ট দিব আমি। রনি আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর রাজ্জাক ভাই রনি আপুকে দেখছি ক্লাসে। ঘুমাইছিলেন মনে হয়। পরীক্ষার কিন্তু নোটিশ চলে আসবে এই মাসে, আশা করা যায়। ইনশাল্লাহ। বলেন, কোনো আইডিয়া আম, আছে কিনা? দায়রা জজ স্যার এরকম আমলে নেয়ারে আছে। আমি কোন কোর্ট যতটুকু বলেন? জানি যে সরকার, কোন কোর্ট, কোন মামলা? স্যার অনেক সময় এগুলো স্পেশাল মামলা হয় যে আম, এটা আমি স্যার ওই যে বলছেন ভুল হইতে পারে, ধারণা থাকলে একটু বলেন, ওইভাবে বলতেছি কিন্তু ওকে ওকে, বলেন। জানি না নীল, বিষয়টা পুরা। অনেক সময় নীল ভাই পরীক্ষার বলেন। ফাঁস হয়, এরকম বড় বড় আমি একবার দেখছিলাম যে একটা পরীক্ষার প্রচুর প্রশ্ন ফাঁসে, অনেক আসামি হয়েছিল। এই মামলাগুলো সরাসরি দায়রায় আমি দেখছি, পুলিশরা সরাসরি আমলে এইটা। নিতে। হ্যাঁ, মানে একটা ওইটা বড় সিভিল মামলা কেস, ছিল। ওইটা সিভিল কেস, যুগ্ম জেলা ও দায়রা জজে মামলা হয়। ওইটা কিন্তু সিভিল কেস। এটা আপনার যুগ্ম জেলা ও দায়রা জজ, মানে যুগ্ম জেলা জজে সেটা ফাইলিং হয়। যেমন প্রশ্ন আপনার ওই যে ফাঁসটা কি সিভিল স্যার মামলা যেমন হয়। সিভিল মামলা? হ্যাঁ এগুলো, একটা প্রশ্ন, হ্যাঁ এগুলো সিভিল মামলা। সিভিল মামলা এগুলো। এটাও একটা সিভিল জানা মামলা করা হলো যায়, আমার। ক্রিমিনাল মামলা করা
করা যায়। যেমন আপনার কোনো নির্বাচনের ব্যালট যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্যালট বাক্স জি ক্ষতিগ্রস্ত হয়, নির্বাচন বন্ধ জি করে দেওয়া হয়, তো নির্বাচনী যে মামলাগুলো এগুলো সরাসরি যুগ্ম জেলা জজের কাছে মামলা হয়। এটা কিন্তু ক্রিমিনাল মামলা না, সিভিল মামলা। নির্বাচন, আপনার ভোট দেওয়ার কি এটা অধিকার না? স্যার, এটা কি একদম সরকারি যে ভোটটা বলতেছে? আমি কিন্তু স্যার আমাদের ওয়ার্ডের যে ভোটের ব্যালট বাক্স চুরির মামলা, এটা কিন্তু মেট্রোতে মামলা হইতে দেখছি, চিফ মেট্রোপলিটন আ- ম্যাজিস্ট্রেটে। বলতে দেন। যদি আপনার অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে এইটা যদি ক্রোক করে নেয় সরকার এবং আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটটাকে স্থগিত করে বা বাতিল করে, হ্যাঁ, বা এটা কি হবে সিদ্ধান্ত নাই, তাহলে যুগ্ম জেলা জজের সিভিল কেস হবে। আর যদি চুরি হয়ে যায়, ফৌজদারি অপরাধ সংগঠিত হয়, পেনাল কোডে কিন্তু আছে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো, 171-এর ABCDE এগুলোর মধ্যে আছে। তো সেগুলোর হলে তখন কিন্তু ওই আমলি আদালতে হবে, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে। তো এইটা আমি একটু হেল্প করি আপনাদের। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, হ্যাঁ, তো এই ধরনের যে ট্রাইব্যুনালের বিচারকের ক্ষমতা কি দায়রা জজ সমতুল্য? ট্রাইব্যুনালের বিচারকের যে ক্ষমতা সেটা দায়রা জজ সমতুল্য। তো একটা নারী শিশু মামলা কোর্টে যদি করা হয়, তাহলে কি ম্যাজিস্ট্রেট কোর্টে হয় না নারী শিশু আদালতে ফাইলিং হয়? নারী শিশু আদালতে হয়। তা নারী শিশু আদালত তো আর ম্যাজিস্ট্রেট কোর্ট না। নারী শিশু আদালত হচ্ছে দায়রা জজ আদালতের সমতুল্য। হ্যাঁ, তো তাহলে জি এইটা স্যার। কিন্তু ওই 93-2 এর মধ্যে পড়লো। বুঝতে পারলাম? তারপরে যদি আপনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন, সেটা পিটিশন মামলা হবে। নারী শিশু আদালতে মামলা হলো সেটা পিটিশন মামলা হবে, কিন্তু সেটা কিন্তু দায়রা জজে মামলা হচ্ছে। কারণ সাইবার ট্রাইব্যুনালের বিচারক তিনিও কিন্তু দায়রা জজ সমতুল্য। এবার ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে সরকার এই ধরনের বিশেষ মামলার ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে মামলা আমলে নেওয়ার। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের। আপু, ক্লিয়ার হয়েছে? জি স্যার, আমি বুঝতে পারছি। রাজ্জাক ভাই, ক্লিয়ার হয়েছে? জি স্যার। নারী শিশু মামলায় দেখবেন 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট করে মামলা করতে হয়, এবং এমসিটাও দিতে হয়। আচ্ছা, তাহলে আপনাদের নয়েজ হলে না হলে লাইনে থাকেন, অগ্রসর হয় ক্লাসে। 199, ব্যভিচারের অভিযোগ আমলে নিবে না। মানে ব্যভিচার বা অ্যাডাল্টারি, যেটা 497 ধারা আছে কোথায়, পেনাল কোডের। ব্যভিচার কি জিনিস সেটা আমরা জানি পেনাল কোড অনুসারে। তো কোনো যদি ব্যভিচারের অভিযোগ ওঠে, তাহলে আমলে নিবে না, তার মানে সাধারণত আমলে নিবে না। স্বামীর অভিযোগ ব্যতীত, এখানে অভিযোগ বানানটা ঠিক করে নেবেন, অভিযোগ ব্যতীত, স্বামীর অনুপস্থিতিতে কোনো অভিভাবক, মানে স্বামী যদি অভিযোগ করে তাহলে আমলে নিবে, আর স্বামী যদি অভিযোগ না করে তাহলে আমলে নিবে না। তার মানে যে স্ত্রী এই অপকর্মের সাথে জড়িত হয়েছে, ওই স্ত্রীর স্বামী যদি অভিযোগ করে ওই পুরুষটার বিরুদ্ধে, কারণ অ্যাক্টিভিটিস করে নারী পুরুষ উভয়, কিন্তু অপরাধী হয় শুধুমাত্র স্বামী, সরি, ওই পুরুষ ব্যক্তিটা, আর ভিক্টিমই হচ্ছে স্বামী। আর মহিলার এখানে কোনো অপরাধ থাকে না। বিবিচারে মহিলাকে, মানে স্ত্রী ব্যক্তিটাকে অভিযোগে আসামি করা যায় না, শুধুমাত্র পুরুষ ব্যক্তিটাকে আসামি করা যাবে, এবং মামলা করার অধিকার একমাত্র স্বামীর। যদি স্বামী অনুপস্থিত থাকে, মনে করেন আর্মিতে চাকরি করে, নেভিতে চাকরি করে, বা বিদেশে থাকে, সেক্ষেত্রে স্বামী যদি অনুপস্থিত হয় এবং তিনি পারমিশন দেন, তাহলে তার পক্ষে তার পরিবারের অভিভাবক, তার মানে শ্বশুর বা ওই স্ত্রী ব্যক্তির বাবা বা বড় ভাই বা ভাসুর, ইনারা কিন্তু মামলায়, বা শাশুড়ি মামলায় অভিযোগ করতে পারবেন, তখন আবার আমলে নেবেন। তার মানে অন্য কোনো ব্যক্তি এসে অভিযোগ করতে পারবে না, এটা এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে। নাবালক বা জড়বুদ্ধি বা উন্মাদ, তামাদি আইনের 6 ধারার কথা মনে পড়ছে আশা করি। মানে মাইনর, ইডিয়ট, ইনস্যান বা ব্যাধিগ্রস্ত স্বামীর ক্ষেত্রে, মানে স্বামী যদি এরকম হয় যে তার ডিসেবিলিটি আছে লিগ্যাল, সেই ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে অন্য ব্যক্তি কি করতে পারবে, বাদী হয়ে অভিযোগ দিতে পারবে। যেহেতু স্বামীর মামলা করার কি নাই, লিগ্যালি ক্যাপাসিটি নাই, সেক্ষেত্রে আদালতে বলতে হবে দরখাস্ত দিয়ে, যেহেতু
এই ব্যক্তির স্বামী একজন জড়বুদ্ধ বা উন্মাদ বা খুবই ব্যাধিগ্রস্ত, বিছানাগত, আসতে পারবে না, তো আদালতে দরখাস্ত করলে আদালত পারমিশন দিলে উইথ পারমিশন তখন মামলা করা যাবে। অনেকটা আপিল যেমন করা হয়, লিভ টু আপিল, তখন এটা বলতে পারেন অনেকটা লিভ টু কমপ্লেন্ট বা লিভ টু ফাইলিং এ শুট, সরি, লিভ টু ফাইলিং এ কেস। শুট তো বলা যাবে না, শুট হচ্ছে সিভিল কেস আর কেস হচ্ছে ক্রিমিনাল কেস। স্বামী সশস্ত্র বাহিনীর হলে, একটু আগে আমি যেটা বললাম, সশস্ত্র বাহিনী বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স, এনাদেরকে বলা হয়। এবং ছুটি না পেলে অনুমতি সাপেক্ষে অন্য অভিভাবক মামলা করতে পারবেন। একই বক্তব্য যে যার স্ত্রী এই অপকর্মের সাথে জড়িত হয়েছেন, ওই স্ত্রীর স্বামী মানে ওই ক্ষতিগ্রস্ত স্বামী মামলা করতে পারবে। আর অন্যরা করতে গেলে সরাসরি নেওয়া যাবে না, লিমিটেশন আছে, অনুমোদন লাগবে, আদালতের অনুমোদন লাগবে। এই তিনটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করে দিয়েছি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন 200, 190 এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মনে করেন একটা মামলার ফাইলিং রেডি করলেন, মামলার ফাইলিং রেডি করে আমলি আদালতে জমা দিলেন। জমা দেওয়ার পর যখন ডাক পড়বে তখন বাদীর নাম ধরে ডাকবে যে মিস্টার অমুক বা মিস বা মিসেস অমুক আসেন। উনি উঠবেন, শপথ পাঠ করানো হবে, নাম, ঠিকানা, বয়স, পেশা সব বলবেন, ঘটনার তারিখ বলবেন। যেমন আমরা অনেক মামলা হতে দেখে, যৌতুকের মামলা, তখন কত তারিখে বিয়ে হয়েছে, তারপর বিয়ের পর কি হলো বলেন সংক্ষিপ্ত, তখন বলে যে বিয়ের পরে যৌতুকের জন্য জ্বালা যন্ত্রণা শুরু করে, শারীরিক মানসিক নির্যাতন শুরু করে, তারপরে এক পর্যায়ে যৌতুকের দাবিতে তাড়িয়ে দেয়। কত টাকা যৌতুক? এত টাকা। এভাবে সংক্ষিপ্তভাবে 1-2 মিনিটে স্মার্টলি যদি বলে দিতে পারে তাহলে দ্রুত মামলা আমলে নেওয়া হয়। এবং এই মামলায় অবশ্যই স্বামী স্ত্রী সম্পর্ক প্রমাণের জন্য কাবিননামাটা দিতে হবে মুসলমানের ক্ষেত্রে। আর হিন্দুদের ক্ষেত্রে তাদের বিয়ের একটা কাগজ দিতে হবে। কারণ কি কাগজ? যদি রেজিস্ট্রেশন বিয়ে না হয় তাহলে যেই এলাকার তারা হবে সেই এলাকার একটা প্রত্যয়নপত্র লাগবে, মেম্বার, চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলরের, যে এরা স্বামী স্ত্রী। এই মর্মে একটা প্রত্যয়নপত্র না হলে কিন্তু স্বামী স্ত্রী মর্মে প্রমাণ করা যাবে না। আর যৌতুকের মামলা স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর স্বামীর বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে মামলা করা যায়। তাছাড়া যদি স্বামী স্ত্রীর সম্পর্কে না থাকে তাহলে অন্য একটা পুরুষের বিরুদ্ধে কিন্তু মামলা করা যায় না। যৌতুকের মামলা বিয়ের সাথেই কানেক্টেড, পূর্বশর্তই, মানে পরস্পরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে হবে। ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে গ্রহণ, আমরা কিন্তু 190 ধারাতে কি দেখলাম? ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে মামলা আমলে গ্রহণ করতে পারবেন এবং কোন কোন ম্যাজিস্ট্রেটের মামলা আমলে গ্রহণের ক্ষমতা আছে। তার মানে 190 হচ্ছে মামলা আমলে গ্রহণের ক্ষমতার কথা বলা হয়েছে। আপনারা 190 এর নিচে একটু ছোট্ট করে লিখে নেন মামলা আমলে গ্রহণের ক্ষমতা। আর 200 ধারা হচ্ছে মামলা আমলে গ্রহণের পদ্ধতি। 190 ধারা আমলে গ্রহণ, 200 ধারাও আমলে গ্রহণ, কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। তাহলে 90 ধারায় দেওয়া আছে ক্ষমতা, আর 100 ধারায় হচ্ছে পদ্ধতি। তার মানে ওইটা হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্ট, আর এটা হচ্ছে রেসিপি, মানে এখানে পদ্ধতি। একটা খিচুড়ি রান্না করতে কি কি লাগবে সেটা 90 ধারায় বলা আছে, আর খিচুড়ি কিভাবে রান্না করব সেটা 200 ধারায় বলা আছে। ব্যাপারটা এরকম, দুইটা আমলে গ্রহণ মানে কগনিজেন্সে নেওয়া। নালিশি দরখাস্ত অর্থাৎ সিআর কেস, কমপ্লেন্ট রেজিস্টার কেস, নালিশকারী বা ফরিয়াদি বা বাদী, আমরা সাধারণত এটা বাদী বলেই বেশি অভ্যস্ত। আবার আসামিদেরকে আসামি না বলে অনেক সময় ক্রিমিনাল মামলাতেও অনেকেই বিবাদী বলে বলে। তো যেটাই বলুক না কেন একই বোঝাবে। তার মানে ইংরেজিতে একটাই, ইংরেজি কিন্তু একটাই, একটা হচ্ছে কমপ্লেন্ট থেকে কমপ্লেনেন্ট, যিনি ফরিয়াদি বা মামলা করবেন তাকে কমপ্লেনেন্ট বা নালিশকারী বলা হয় বা বাদী বলতে পারি। আর অপরপক্ষে যিনি আসামি তাকে বলা হবে হচ্ছে অ্যাকিউজড। তাহলে কমপ্লেনেন্ট ভার্সেস অ্যাকিউজড ইংরেজিতে যদি ফাইলিং করা হয়, তাহলে এই যে কমপ্লেনেন্ট বা যিনি জবান মানে বাদী বা ফরিয়াদি, তিনি আদালতে দাঁড়াবেন, উইটনেস বক্সে দাঁড়াবেন, দাঁড়িয়ে জবানবন্দি গ্রহণ করা হবে তার। এই জবানবন্দি গ্রহণকে বলা হচ্ছে পরীক্ষা করা। তার মানে বাদী ইনি প্রকৃতবাদী কিনা, অন্য একজন মামলা করবে তার পক্ষে প্রক্সি দিতে আসছে কিনা। তার মানে মামলা করবে রহিমা, কিন্তু রহিমা
কথা বলতে পারবে না বলে রহিমার বোন ফাতিমাকে পাঠিয়ে দিল যে যাও তুমি মামলাটা করে আসো, কারণ সে একটু শিক্ষিত স্মার্ট তাই। তো এটা যেন করতে না পারে, তাই এখন এনআইডি কার্ড নেওয়া হয়, ফটোকপি। এটা আর পরীক্ষা করাটা বাধ্যতামূলক যে ইনি সেই বাদী কিনা, ইনার স্বাক্ষর আবার নেওয়া হয় জবানবন্দির পরে। এবং এটাকে আমি 200 ধারা বলতে বাদী পরীক্ষা বলতে পারি। বাদীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে তিনি জানেন কিনা অ্যাকচুয়ালি তিনি সেই ব্যক্তি কিনা, এবং আসলে মামলার কি আছে, মেরিট আছে কিনা, মামলা আসলে আমলে নেওয়া যায় কিনা, না তদন্ত যাওয়া যায়, এটা পরীক্ষা করে দেখে ম্যাজিস্ট্রেট। অভিযোগকারী যদি আদালত হয়, মানে একজন আদালত, ফৌজদারি কার্যবিধির 200 ধারা, 200 ধারায় বলা হচ্ছে যদি কেউ সিআর মামলা ফাইলিং করার সময় আদালতে যায়, তাহলে যিনি ফাইলিং করছেন বাদী বা ফরিয়াদি বা কমপ্লেনেন্ট, তাকে শপথ পাঠ করানো হবে এবং জবানবন্দি গ্রহণ করা হবে। এবং এই জবানবন্দি গ্রহণের সময় কিন্তু জেরা করার কোনো সুযোগ নেই, কারণ এই মামলা যে ফাইলিং হচ্ছে এইটা তো অফিসিয়ালি আসামি পক্ষ জানতে পারছে না। এবং আসামি পক্ষ যদি জানতেও পারে তাহলে ফাইলিং এর সময় আসামি পক্ষ দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কারণ মামলার তো জন্মই হয়নি। আসামির কাছে সমন যাবে বা আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে ওয়ারেন্ট এর মাধ্যমে। তাহলে সমনে নিজে উপস্থিত হোক বা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হোক, এর মাধ্যমে যখন ওকালতনামা দিয়ে কোনো আইনজীবী নিয়োগ করবে, তারপরে আসামি পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়ে কথা বলতে পারবেন। তাহলে 200 ধারায় যে জবানবন্দি নেওয়া হয়, এই জবানবন্দির সময় কিন্তু জেরার কোনো সুযোগ নাই। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, বলা যায় না এরকম ছোট ছোট বিষয় প্রশ্ন করতে পারে। এই জবানবন্দিকে সাধারণত বাদী পরীক্ষা বলা হয়, এবং এইটা করা কিন্তু বাধ্যতামূলক। অবশ্যই এই 200 ধারায় ফরিয়াদির বা কমপ্লেনেন্ট এর জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ করতে হবেই, আদালত এটা করতে বাধ্য। কিন্তু কোন ক্ষেত্রে এই জবানবন্দি নেওয়া দরকার নাই? অভিযোগকারী যদি কোনো আদালত হয়, মানে একজন আদালত, মানে আদালতের প্রিজাইডিং অফিসার, সে আদালতটা সিভিল আদালত হোক বা ক্রিমিনাল আদালত হোক, তিনি আসছেন সিআর মামলার বাদী হয়ে অন্য একটা আদালতে মামলা করতে। তাহলে যখন একজন আদালত আসছেন অন্য একটা আদালতে মামলা করতে, তো স্বভাবত ধরে নিবে তিনি মিথ্যা কথা বলবেন না। অতএব এটা জবানবন্দি নেওয়ার দরকার নাই। তার মানে সিভিল মামলা যেমন দাখিল করে দিলেই অটোমেটিক ফাইলিং হয়ে যায়, জবানবন্দি লাগে না, তেমনি ক্রিমিনাল মামলা কোনো আদালত যদি নিজে বাদী হয়ে মামলা করতে আসে তাহলে এইভাবে অটোমেটিক সেটা নিয়ে নেওয়া হবে, পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রশ্ন আসতে পারে, কাকে 200 ধারা মোতাবেক জবানবন্দি বা পরীক্ষা করার দরকার নেই, কার জবানবন্দি নেওয়ার দরকার নেই বা পরীক্ষা করার দরকার নেই 200 ধারা অনুসারে? অভিযোগকারী যখন একজন আদালত, একজন এরকম আসতে পারে যে আহ, একজন আদালত বা একজন মন্ত্রী বা একজন এমপি, এরকম অপশন দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আদালত। বাদী ও উপস্থিত সাক্ষীগণের জবানবন্দির সারাংশ লিপিবদ্ধকরণ। এখানে বাদী ও উপস্থিত সাক্ষীগণের, যদি মনে করে আদালত যে বাদীর সাথে উপস্থিত আরো কিছু সাক্ষী আছে মামলায়, যাদেরকে সাক্ষী হিসাবে মান্য করা হয়েছে, লিস্ট করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তো এই সাক্ষীদেরকেও কিন্তু দু একজনকে আদালত চাইলে জবানবন্দি নিতে পারবে ওই 200 ধারার আন্ডারে। তো মৌখিক যে জবানবন্দি দেওয়া হবে সেইটা সাধারণত এই যে, এটা যদি এই পাশে আর্জি হয়, এটা যদি আর্জির এক পাশে হয়, তো অপর পাশে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গায় সাধারণত ম্যাজিস্ট্রেট হাতে লিখেন। আর্জির হাতে লিখার পরে যা বললেন সংক্ষিপ্তভাবে লিখার পরে সেইটা ধার্য তারিখ দিয়ে দেন, সমন দিয়ে দেন, দিয়ে নিচে ম্যাজিস্ট্রেট নিজে সই করেন, প্লাস যিনি ফরিয়াদি তারও ওখানে সই নেওয়া হয়। মানে 200 ধারায় যে জবানবন্দি দিল, সেই 200 ধারা জবানবন্দির সম্মতি, যেটা হ্যাঁ আমার সম্মতি, এই সম্মতি দেওয়ার জন্য সেখানে স্বাক্ষর করতে হয়। তাই ফাইলিং এর পর দেখবেন বাদীকে ডেকে আবার স্বাক্ষর নেওয়া হয়। মৌখিক নালিশ লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। কেউ যদি আবার মৌখিক নালিশ করে, মানে আদালতে কি লিখে নিয়ে আসেনি, তো সাধারণত মৌখিক নালিশ নিতে চান না। মানে আদালতের এত সময় নাই যে মুখে বলবে এবং পুরোটা নালিশ লিখে বাদীকে রেডি করে দিবে, এরকম আমার লাইফে একটাও দেখিনি। মানে কোনো না কোনো অ্যাডভোকেটের মাধ্যমে লিখিত নালিশই নিয়ে আসা হয়।
তবে ওরালি যদি মৌখিক নালিশ দেয়, খুবই গরিব মানুষ, সেক্ষেত্রে হয়তো বা লিগ্যাল এডের মাধ্যমে তাকে বলবে যে আপনি নালিশটা লিখে নিয়ে আসেন। সরাসরি এই কষ্টটা আদালত করবে না, কারণ আদালতে মামলার এমনি অনেক চাপ। 200 ধারা আরো দুইটা লাইন আছে পরের পৃষ্ঠায়। বাদী বা উপস্থিত সাক্ষী যদি থাকে, তাহলে ও আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষর, মানে একটু আগে যেটা বললাম, যে অপর পৃষ্ঠায় যে লিপিবদ্ধ করা হলো যা বক্তব্য দিলেন 200 ধারায়, এটা বাদী বা উপস্থিত সাক্ষ্য যদি জবানবন্দি দেয় তারও স্বাক্ষর নেবেন। যিনি সাক্ষ্যে জবানবন্দি দেননি তার স্বাক্ষর তো দরকার নাই, যিনি যিনি সাক্ষ্য দিবেন তার তার স্বাক্ষর নেবেন, এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দিবেন। তাহলে এক পাশে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন, আর এক পাশে বাদী স্বাক্ষর করবেন বা ফরিয়াদি। বদলি বা স্থানান্তরকৃত মামলায় একবার জবানবন্দি গৃহীত হলে আবার গ্রহণ প্রয়োজন নেই। মনে করেন মামলা আমলে নেওয়া হলো, আমলে নেওয়ার পরে আসামি উপস্থিত হয়ে জামিন নিল, জামিন নেওয়ার পরে মামলাটা রেডি হয়ে গেল, তো রেডি ফর ট্রায়াল, মামলাটা এবার বদলি করে দেওয়া হলো ফর ট্রায়াল, ট্রায়ালের জন্য। এটা ট্রায়াল আদালতে বা বিচারিক আদালতে, আমলি আদালত থেকে মামলা তখন বদলি হয়ে বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালতে প্রথম দিন বাদী হাজিরা দেয় অথবা টাইম পিটিশন দেয়, এবং আসামি বদলি জামিনের প্রার্থনা করে। বদলি জামিনটা আইনে কোথাও নাই, এটা একটা স্টাইল হয়ে গেছে, আদালতের একটা রীতিতে পরিণত হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ট্রান্সফার বেল। তো আইনজীবীরা ট্রান্সফার বেল কেন করায়, বদলি জামিন কেন করায়? বদলি জামিনের নামে অতিরিক্ত কিছু ফি নেওয়া যায় আসামির কাছ থেকে, তাহলে বদলি জামিন করা হয়। যেহেতু বদলি জামিন প্র্যাকটিস আছে আমাদের রাজশাহীতে, আপনাদের অন্যান্য বারে আছে কিনা জানি না, তবে বদলি জামিন মানে এক আদালত থেকে আরেক আদালতে যাওয়ার অর্থই মানে আবার বদলি জামিন করাতে হবে, মানে জামিনটাকে স্থায়ী করতে হবে। তবে রাজশাহীতে দুই একটা কোর্ট আছে বলে দেয়, যেহেতু বদলি জামিনের কোনো বিধান আইনে নাই, বদলি জামিন নিব না, প্লেন হাজিরা দিতে হবে। এরকমও আমাদের রাজশাহীতে একটা কোর্ট আছে। তো যেই কোর্ট ছিলেন তিনি যুগ্ম জেলা জজ প্রথম আদালত, জনাব আফাজ অপু ওনার নাম। তো ইনি আবার বদলি হয়ে দিনাজপুরে চলে গেছেন। এখন এই কোর্ট মেবি আবার বদলি জামিনের দরখাস্ত নিতে পারে অন্য জায়গা থেকে যিনি এসেছেন। ওই কোর্টে আমি বদলি জামিন এখনো করাইনি বা খোঁজ নেওয়া হয়নি, কারণ রিসেন্টলি এসেছেন উনি। এই হলো 200 ধারার বক্তব্য। এবার আচ্ছা, বদলি জামিন নেওয়া হবে, বদলি জামিনের পরের ডেটে চার্জের জন্য মামলাটা হবে। চার্জের দিন চার্জ গঠন করা হবে, যদি চার্জ গঠন পেন্ডিং হয়ে থাকে তো আবার চার্জ গঠনের জন্য পড়বে। যদি মামলার খুব ভিড় থাকে, চাপ থাকে, চার্জ গঠন 4-5টা ডেট ফেলে দিতে পারে আদালত, বা দুই পক্ষের কোনো যদি তাড়া না থাকে, তদবির না থাকে, তাহলে চার্জ গঠনের জন্য হয়তো 2 মাস মামলা, মানে 2-4টা ডেট পড়ে থাকবে, 2 মাস 2 বছর মামলা পিছিয়ে যাবে। তারপরে চার্জ গঠনের পরে সাক্ষী শুরু হবে। আবার সাক্ষীর জন্যও সাক্ষী আসছে না, দেরি হবে। মাদকের মামলায় সাধারণত সাক্ষী অনেক দেরিতে আসে। আবার যদি চেষ্টা করা হয় যে প্রসিকিউশন, যেটা NWW বলা হয়, যে সাক্ষীদেরকে কি দিবে, সমন দিবে আসার জন্য, তখন সাক্ষীরা সমন পেয়ে আসবেন, তখন সাক্ষী নেওয়া হবে। তা আইনজীবী যদি অ্যাক্টিভ হন, আইনজীবী যদি বোঝেন প্রসিডিউর গুলো, তাহলে মামলা দ্রুত শেষ করতে পারবেন। আবার আইনজীবী যদি মনে করে যে জানি কিন্তু আমি ইচ্ছা করে দেরি করব, তাও পারবেন। সিভিল ক্রিমিনাল উভয় মামলা বাদী চাইলে দ্রুত শেষ করতে পারবেন, মানে আইনজীবী চাইলে, আবার আইনজীবী চাইলে দেরিও করতে পারবেন, সে সে বাদী পক্ষের আইনজীবী হোক আর আসামি পক্ষের আইনজীবী হোক, কারণ তার হাতেই সবকিছু। তার হাতে সবকিছু এই মর্মে আমি বলছি, কারণ একটা মামলা যখন আদালতে চলে, তো এখানে পেশকার যিনি মামলাটা ডিল করছেন, যেটা বেঞ্চ সহকারী বলা হয়, আমরা তো মানে পোশাকি নাম করে ফেলেছি পেশকার। তো পেশকারকে অনুরোধ করলে পেশকার দ্রুত শেষ করবেন, পেশকারকে অনুরোধ করলে পেশকার আবার দেরি করবেন। আইনজীবী এটা করতে পারেন। সচেতন আইনজীবী হলে এগুলো তিনি অনেকটা মামলা মন্থর নিয়ে আসতে পারেন, মামলা আবার দ্রুত শেষ করতে পারেন। 201 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে, তাহলে 190 ধারায় ক্ষমতা দেখলাম আমলে নেওয়ার, 200 ধারায় কিভাবে আমলে নিবে সেই পদ্ধতিটা দেখবে, হাউ, মানে মেথোডোলজিটা দেখলাম, প্রসিডিউরটা দেখলাম। 102 ধারায়, সরি 201 ধারায় বলছে যে আমলে নেওয়ার যদি ক্ষমতা না থাকে ওই ম্যাজিস্ট্রেটের, মানে তাকে ক্ষমতা দেওয়াই হয়নি, যেমন যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয় এবং তাকে ক্ষমতা প্রাপ্ত না হয়, ও নতুন ম্যাজিস্ট্রেট ভুল ক্রমে সে আদালতে যদি চলে আসে,
বা মনে করেন আমলি আদালত পুঠিয়া, এখানে মামলাটা ফাইলিং হওয়ার কথা, কিন্তু ভুল করে আদালতটা চলে আসছে আমলি আদালত দুর্গাপুর, মানে ভিন্ন থানায় চলে আসছে। তাহলে আদালত যদি দেখে যে এইটা তো ঘটনাস্থল দেখাচ্ছেন আপনি পুঠিয়া, তাহলে আপনি দুর্গাপুরে কেন আসছেন? আপনি পুঠিয়া কোর্টে চলে যান, তখন ওই ফাইলটা ফেরত দিয়ে দিবেন, মন্তব্য লিপিবদ্ধ পূর্বক লিখিত অভিযোগটি ফেরত দিবেন। কেন ফেরত দিবেন তখন সংক্ষিপ্ত ছোট করে লিখে দিবেন যে এইটা আমলি আদালত ভুল আদালতে চলে আসছে, ফেরত দিবেন। সিভিল মামলাতে ভুল আদালতে ফাইলিং হলে যেমন ফেরত দেওয়া হয়, তেমনি ক্রিমিনাল মামলাও ভুল আদালতে চলে আসলে অবশ্যই ফেরত দিবে। তখন ওই আদালতে আবার চলে যাবে, সেই দিন সময় থাকলে সেই দিনই যাবে, অথবা পরের দিন ফাইলিং করতে হবে। অলিখিত অভিযোগ হলে উপযুক্ত আদালতে যেতে নির্দেশ দিবেন। যদি অলিখিত হোক, মৌখিক হয় যে মৌখিক ভাবে চলে আসছে, তখন বলবে যে আপনি ভুল আদালতে আসছেন, আপনি ওই আদালতে চলে যান। আদালতের নাম বলবে অথবা চিনে দিতে পারে যে এততলা ভবনের এত তলায় চলে যান, এইভাবে হেল্প করতে পারে। তো এখানে অলিখিত অভিযোগের বিধানটা ছিল, বলে রাখা ভালো, আইনটা কিন্তু 1898 এর। তখন না ছিল কম্পিউটার, না ছিল মানে এই যে টাইপ করে এত কিছু করার, হয়তো বা হাতে লিখতো তখন ওই সময়ে। তো আবার হাতে লেখার জন্য পর্যাপ্ত আইনজীবীও ছিল না, আইনজীবী ছাড়াও অনেকেই কি মামলা ফাইলিং এর চেষ্টা করেছে। তো মুখে এসে আমার সাথে আমার একটা কোনো কিছু চুরি হয়ে গেছে, আমি আদালতে চলে গেছি, ওই ওই সময়ের কথা বলছি। কোনো ব্যক্তি মনে করেন জনক রহিম সাহেব, তার সাথে তার একটা মনে করেন গরু চুরি হয়ে গেছে। এখন তিনি কাঁদতে কাঁদতে আদালতে চলে গেছেন, যে ম্যাজিস্ট্রেটের কাছে কাঁদতে কাঁদতে নালিশ দিচ্ছেন যে স্যার, আমার তো গরু চুরি করে নিয়ে গেছে একটা ব্যক্তির নাম বলছে, অমুক ব্যক্তি। তো কখন নিয়ে গেছে, কবে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, কয়জন মিলে নিয়ে গেছে, গরুটার আনুমানিক দাম কত ছিল, এইভাবে জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট লিখে নেবেন, সেটাই হয়ে যাবে কি কমপ্লেন্ট বা অভিযোগ। তো তখন সুযোগ ছিল, কারণ মামলার সংখ্যা কম ছিল। এখন মামলার সংখ্যা বেশি, এখন আইনজীবী অনেক। এখন কমপ্লেন্ট রেডি হয়ে গেলেই ম্যাজিস্ট্রেটরা কি পছন্দ হন, মানে রেডি কমপ্লেন্ট ছাড়া এখন নিতে চাইবেন না। এবং এটা যুগ হিসেবে কিন্তু হাস্যকর দেখাবে যে একজন অভিযোগকারী চলে আসছেন আদালতে মৌখিকভাবে কমপ্লেন করতে। আদালত অবশ্যই এটা বিরক্ত বোধ করবেন এবং পরামর্শ দিবেন আপনি লিখিত অভিযোগ নিয়ে আসেন। যদি বলে যে আমার কাছে তো টাকা নাই, আইনজীবীর ফি দেওয়াতে বলবেন, তাহলে লিগাল এডে চলে যান, সরকারি সহায়তার মাধ্যমে আপনাকে বিনা খরচে মামলা চালিয়ে দিবে। বলে রাখা ভালো, আবারও মনে করে দিচ্ছি, এর আগে ক্লাসে বলেছি, থানায় যদি একটা জিআর মামলা করেন, মানে এজাহার দায়ের করেন, তাহলে কোনো ওকালতনামা লাগবে না। কোনো জিডি বা জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি করলেও কোনো ওকালতনামা লাগবে না। সেখান থেকে কিন্তু মামলা হয়ে যাবে, আদালতে চলে আসবে। আর আদালতে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা হয় এবং এই মামলাটা দাখিলকারক সাবমিটেড বাই কোনো লয়ার যদি হয়, কোনো অ্যাডভোকেট যদি এটা সাবমিট করে, তাহলে অবশ্যই এই অ্যাডভোকেটের নিয়োগপত্র তথা পাওয়ার বা ওকালতনামা লাগবে। তাহলে সিআর মামলায় অবশ্যই ওকালতনামা কম্পালসারি। তবে এটা যদি লিগ্যাল এডের মাধ্যমে ফাইলিং করা হয়, তখন কি ওকালতনামা লাগবে না লাগবে না? কে জানেন এটা বলেন? কোনো ব্যক্তি যদি লিগ্যাল এডের মাধ্যমে কোনো সিভিল বা ক্রিমিনাল মামলা ফাইলিং করতে আসে, তাহলে তার কি ওকালতনামার প্রয়োজন হয় না হয় না? আচ্ছা, যদি লিগ্যাল এডের মাধ্যমে কোনো ফাইলিং করা হয়, ওকালতনামারও দরকার হয় না। তারপরে এই যে হাজিরা, আমাদের রাজশাহীতে এখন হাজিরা কিনতে 25 টাকা করে দরকার হয়। তো এই হাজিরাও কিন্তু কেনা লাগে না, লিগ্যাল এডের মামলা হলে কিন্তু এমনি সাদা কাগজেই জমা দিয়ে দেয় হাজিরার মতো করে লিখে। ওই 25 টাকার হাজিরাও কিনা লাগে না লিগ্যাল এডের মামলা পরিচালনায়, ওকালতনামাও লাগে না। কিন্তু লিগ্যাল এড থেকে একটা নিয়োগপত্র লাগে, যেটা একটা সাদা কাগজে প্রিন্ট করে অথরাইজ করে দিয়ে দেওয়া হয় লিগ্যাল এডে সাইন করে, এবং এখানে বাদী এবং আইনজীবী উভয়ের স্বাক্ষর থাকে। ওইটাই একটা মানে ওকালতনামার বিকল্প হিসাবে ট্রিট করা হয়, এবং সেটার মানে পাওয়ার ওকালতনামার মতোই। তো আশা করি এই বিষয়টা জানতে পারলেন। সিআর মামলায় ওকালতনামা কম্পালসারি, কিন্তু লিগ্যাল এডের মাধ্যমে যদি মামলা ফাইলিং করা হয়, তাহলে আবার ওকালতনামা লাগবে না। অপরপক্ষে যদি আসামি লিগ্যাল এডের মাধ্যমে মামলায় উপস্থিত হয়, তখনও কিন্তু আসামিরও ওকালতনামা লাগবে না। আর জিআর মামলা, সিআর মামলা বা এনজিআর মামলা, যে প্রকারের মামলা হোক বা সিভিল বা ক্রিমিনাল যে কোনো মামলা হোক না কেন,
আসামি পক্ষের কিন্তু সবসময় কি লাগবে, ওকালতনামা লাগবে। কিন্তু আবার লিগ্যাল এডের মাধ্যমে যদি আসে তখন আবার ওকালতনামা লাগবে না, ছাড়। কারণ লিগ্যাল এডের যে নিজস্ব নিয়োগপত্র আছে সেটাই ওকালতনামার বিকল্প হিসেবে কাজ করবে। তো লিগ্যাল এডের মাধ্যমে মামলা আসলে কিন্তু বারের লস হয়। কারণ একটা ওকালতনামা এখন রাজশাহীতে কিন্তু 500 টাকা প্রাইস। আমি যখন প্র্যাকটিস শুরু করি তখন ওকালতনামার দাম ছিল 250 টাকা। এই ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন 500 টাকা হয়ে গেছে। বেল বন্ডের দাম ছিল 200 টাকা, এখন 350 টাকা। তার মানে এইটা কি হয়, বারে টাকা জমা হয়। এই যে যখন কোনো আইনজীবী মারা যায়, তাকে বেলবনের যে ফান্ড আছে, বার কাউন্সিল সেটা দিবে, আমাদের লোকাল বারের ফান্ড আছে, সেখান থেকে টাকা দেওয়া হয়। ইভেন আমাদের যে 3টা উৎসব আছে মুসলমানের, 2টা ঈদ এবং বাঙালি হিসেবে পহেলা বৈশাখ, এই 3টা উৎসবে কিন্তু আমরা ভাতা পাই। আমাদের 2টা ঈদে বোনাস দেওয়া হয় এবং পহেলা বৈশাখে 2000 টাকা বোনাস দেওয়া হয়। এইটা কিন্তু আমাদের একটা, যারা নতুন আইনজীবী তাদের খুব হেল্প হয়, বিশেষ করে কোরবানির ঈদে কোরবানি দেওয়ার জন্য। আর রোজার ঈদে তো আবার পোশাক আশাক বেশি কেনা লাগে, সে টাকাতে হয়ই না। আচ্ছা, এর পরের ধারা 203, অভিযোগ খারিজ। তাহলে আমরা এর আগে 190 ধারায় দেখলাম আমলে নেওয়ার ক্ষমতা 3 উপায়ে আমলে নিবেন ম্যাজিস্ট্রেট। আদালতে মামলা করার এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে, আমলে আদালতকে। আচ্ছা, তারপরে 200 ধারায় দেখলাম কিভাবে নিবে। 201-এ দেখলাম যদি নেওয়ার ক্ষমতাই না থাকে, হ্যাঁ, তাহলে তো নিবে না। যেমন যার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে কি তিনি মিষ্টি খেতে পারবেন না, নিষেধ আছে। তো তার যদি নিষেধাজ্ঞা থাকে বা তার ক্ষমতাই না থাকে আমলে নেওয়ার, মানে আপনার আমলে নিতে পারবেন না, নিষেধ আছে, মানে সে ক্ষমতা এখনো পায়নি, নতুন হয়তো বা ম্যাজিস্ট্রেট, নতুন ম্যাজিস্ট্রেট ট্রেনিং পিরিয়ডে আছেন তিনি। যেমন নতুন সহকারী যদি জজ হয়, 17তম যেমন হলো, নেক্সট হবে 18তম। তো তিনি তো সরাসরি আর আমলে নেওয়ার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে আসতে পারেন না। তাকে ম্যাজিস্ট্রেটের পাশে বসাবে, বসে ট্রেনিং দেওয়া হবে। দেখবেন যে যারা ম্যাজিস্ট্রেট আছেন দুই পাশে দুইজনকে বসিয়ে দেয়, বা সহকারী জজের দুই পাশে দুইজনকে বসিয়ে বসিয়ে দেয়। মানে ট্রেনিং দেওয়া হয়, থিওরিটিক্যাল ট্রেনিং চলে, আবার বাস্তবও ট্রেনিং দেওয়া হয় রিয়েল আদালতে নিয়ে এসে এজলাসে বসিয়ে। তো এগুলো দেখার পরে এই জ্ঞানগুলো বৃদ্ধি হয়। তো যখন ট্রেনিং পর্যায়ে তিনি কি আমলে নিতে পারবেন? তিনি তো পারবেন না। বা ট্রেনিং শেষ হলেও হয়তো বা তাকে বসাচ্ছে এজলাসে কোনো কোনো মামলা ফাইলিং নেওয়ার জন্য, কিন্তু তাকে আমলি ক্ষমতা দেওয়া হয়নি। যেমন রাজশাহীতে এরকম কিছু কোর্ট আছে, তাদের আমলি ক্ষমতা নাই, কিন্তু বিচারের জন্য কিছু কিছু মামলা দিলে তিনি বিচার করতে পারবেন, কিন্তু আমলে নিতে পারবেন না। আচ্ছা, অভিযোগ খারিজ। তাহলে 201-এ আমলে নিতে পারবেন না, মানে এটা টেস্ট করারও তার সুযোগ নাই, মিষ্টি যেমন খেতে পারবে না ডায়াবেটিস থাকলে তেমন। 203-এ হ্যাঁ, তার ক্ষমতা আছে আমলে নেওয়ার, কিন্তু নিবেন না, কারণ তার কাছে মনে হচ্ছে মামলা মিথ্যা, কোনো মেরিট নাই। তাহলে অভিযোগ খারিজ করতে পারবেন কখন? খারিজের ইংরেজি হচ্ছে ডিসমিস। ডিসমিস লিখে রাখতে পারেন, ইডি যুক্ত করে দেবেন, ডিসমিসড। 200 ধারার বিবৃতি ও 202 ধারার ফাইনাল রিপোর্ট সাপেক্ষে। আচ্ছা, 202 ধারাটা এখানে বলিনি। 202 ধারায় বলা আছে যদি আদালত কি দেয়, তদন্ত দেয়, এবং তদন্তে পুলিশ যদি বলে, বা তদন্তকারী যাকে দিয়েছে সেটা চেয়ারম্যান হোক, পুলিশ হোক, বা মেয়র হোক, বা পিবিআই তদন্তকারী কর্মকর্তা হোক, বা সিআইডির তদন্তকারী কর্মকর্তা হোক, চার্জশিট না দিয়ে যদি ফাইনাল রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্টটা কি? যদি আসামির কোনো দোষ পাওয়া না যায়, মানে মামলা সম্পূর্ণ মিথ্যা, আসামি এই ধরনের কোনো কিছু করেনি, এই ধরনের ঘটনার কোনো সত্যতা পাওয়া গেল না, এই মর্মে যদি রিপোর্ট দেয়, এই মর্মে যদি রিপোর্ট দেয়, তাহলে কি করবে? মামলা খারিজ করে দিবে। তাহলে খারিজ করার এটাও একটা পদ্ধতি। 202 ধারায় যদি ফাইনাল রিপোর্ট আসে, তাহলে 203-এর মধ্যে আমরা কিন্তু জানতে পারলাম যে 202 ধারায় ফাইনাল রিপোর্টের কথা বলা আছে। তাহলে অগ্রসর হওয়ার কারণ না থাকলে, অগ্রসর হওয়ার কারণ মানে মামলাটা আর সামনের দিকে না আগালে সেখানে মামলাটা কি করে দিবে, শেষ করে দিবে। সংক্ষেপে কারণ লিপিবদ্ধ পূর্বক কেন খারিজ করবেন সেটার কারণ লিপিবদ্ধ করবেন, লিখবেন 2-4 কলম। লিখার পরে বলবেন মামলাটি ডিসমিসড বা খারিজ করা হইল। 203 ধারার নালিশ খারিজ হলে এর বিরুদ্ধে প্রতিকার আছে, কি রিভিশন করা যাবে, আপিল করা যাবে না। আবারও যদি, আবারও বলে, 203 ধারায় কোনো ম্যাজিস্ট্রেট যদি নিজে থেকেই 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি বুঝতে পারে যে না, কথাই বলতে পারছে না বাদী, বাদী ঠিকঠাক ঘটনাই বলতে পারে না,
মামলা সত্যতা নাই, বা মামলা পড়ে দেখা যাচ্ছে একেবারে মানে সাজানোই ঠিক হয়নি, বা এরকম কোনো ঘটনা নেই, পড়ে বোঝা যাচ্ছে এটা একটা মিথ্যা মামলা, আসামি বা আসামিদেরকে শুধুমাত্র হয়রানিমূলক ভাবে মামলা করার চেষ্টা করা হচ্ছে, তখন তিনি 200 ধারা জবানবন্দি শুনে এবং এই কমপ্লেনটা দেখেই মামলা ডিরেক্ট খারিজ করে দিতে পারেন, যে এই মামলা করার দরকারই নাই, আপনি মানে চেপে যান, ভালো হয়ে যান, এভাবে একটু পরামর্শ দিয়ে পাঠিয়ে দিবে, এবং শত্রুতা বাড়ানোর দরকার নাই। বিশেষ করে সাইবার ট্রাইব্যুনালে যদি মনে করেন ফেসবুকে আপনার নামে কেউ কি করলো, একটু কড়া বাক্য বলে ফেললো, মানে আপনার আপনি মনে করলেন আপনার ইগোতে লেগে গেল, আমাকে নিয়ে মানহানিকর তথ্য দিল, ডিজিটাল আইনে আপনি মামলা করে দিলেন, কোথায় সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা করলেন। তো এই ধরনের মামলা 90% মামলা রাজশাহীতে পিটিশন মামলা খারিজ করে দেয়, যে সাইবার ট্রাইব্যুনাল আছে, তার মানে স্ট্রং যদি কিনা থাকে, মামলার এলিগেশন না থাকে, পার্ট প্লে না থাকে, তাহলে কিন্তু কি নেওয়া হয় না, মামলা নেওয়া হয় না। আমার অনেক মামলাই খারিজ করে দিয়েছে, যেখানে ভালো কিন্তু এলিগেশন ছিল। ম্যাজিস্ট্রেট বোঝাই, ম্যাজিস্ট্রেট বলছি, ট্রাইব্যুনালের জজ সাহেব বিচারক বোঝান যে এই মামলা করলে তো আপনার শত্রুতা বেড়ে যাবে, করার দরকার নাই। সে কি করেছে, ফেসবুকে দিয়েছে, তাকে আপনি ব্লক করে দেন, এভাবে একটু বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেন এবং মামলা খারিজ করে দেন। আমলেই নেন না, আবার তদন্তও দেন না। আর 202 ধারায় কি, ওই ফাইনাল রিপোর্ট আসলো, পুলিশ বলল, পুলিশের রিপোর্টের ভিত্তিতে তিনি কি করলেন, দিলেন না। তাহলে খারিজের ভিত্তি হচ্ছে দুইটা, একটা 200 ধারার বিবৃতি নিয়ে নিজে থেকে খারিজ করে দিবেন, উপলব্ধি করার পর যে মামলা অগ্রসর হওয়ার কারণই নাই, অথবা ফাইনাল রিপোর্ট, তদন্তের ফাইনাল রিপোর্ট আসলো, চার্জশিট না এসে যদি ফাইনাল রিপোর্ট আসে, মানে ক্লিন চেক দিয়ে দেওয়া হলো আসামিদেরকে, তাহলে আবার খারিজ করবেন। এবং যদি খারিজ করা হয় তাহলে তো কি হবে, এই যে উকিল দ্বারা হলো, উকিলের একটা খরচ আছে, উকিল ফি, তারপরে ওকালতনামা কেনা সহ আরো অনেক কিছু খরচ আছে, এবং মনের মধ্যে যে আশা নিয়ে আদালতে এসেছিল ফরিয়াদি, সেইটা আশা ভঙ্গ হয়ে গেল, কষ্ট পেল, মানে সংক্ষুব্ধ হলো। কিন্তু যদি মনে করেন যে খারিজ করলো না, এই খারিজ আমি মানি না, আমি এটার বিরুদ্ধে কিছু করতে চাই, তখন আপনারা যদি এরকম হয় বলবেন যে ঠিক আছে, যেহেতু খারিজ হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট আপনাকে পছন্দ করলো না, আপনি কি করেন, এটার বিরুদ্ধে রিভিশন করেন। রিভিশন করলে তখন বড় কোর্টে যাবে, মামলাটা দায়রা জজে যাবে, দায়রা জজে রিভিশন করতে পারেন, তখন দায়রা জজ আবার এই মামলাটা আমলে নিতে বলতে পারে। এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আর একজন ভাইকে আমি নিজেই ডেকে নিব, তিনি ক্লাসে আছেন কিনা আমি দেখব। আচ্ছা, শামসুজ্জামান ভাই কুষ্টিয়া থেকে লাইনে আসবেন। আর কেউ যদি নিজে থেকে আজকে ক্লাস থেকে প্রশ্ন করতে চান, খুবই সংক্ষিপ্ত ক্লাস ছিল, খুব চমৎকার ক্লাস ছিল। আচ্ছা শামসুজ্জামান ভাই, আপনি বিরতিতে একটা মেসেজ দিয়েছেন, সেটা নিয়ে কথা আসসালামু বলতে আলাইকুম স্যার। চাচ্ছি। ওয়ালাইকুম বলুন স্যার। আসসালাম, কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন। আচ্ছা, ফৌজদারি মামলা যারা আমলে নেয় বা বিচার করে তাদেরকে ম্যাজিস্ট্রেট বলা হবে অথবা জজ বলা হবে, জি। দায়রা জজ। জি। ম্যাজিস্ট্রেট বলা হবে অথবা দায়রা জজ বলা হবে, তার মানে প্রথমে দুই প্রকারের আদালত আছে। প্রথম ক্লাসের বক্তব্য বলছি, বা আমি একটা ফর্ম দিয়েছিলাম, জি ফ্লো স্যার। চার্ট দিয়েছিলাম, সেখানেও আছে। তো ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজ আদালত দুই প্রকারের। ম্যাজিস্ট্রেট আদালত সেশন কোর্ট, মানে সেশন জাজ আদালত, ইংলিশে সেশন, সেশনের বাংলা হচ্ছে দায়রা। তো দায়রা জজ আদালত এরা হচ্ছে ফৌজদারি মামলা বিচার করে থাকেন। জি। আচ্ছা, জি স্যার। ম্যাজিস্ট্রেট আবার দুই প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যদিকে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আবার ম্যাজিস্ট্রেটের মধ্যেও আবার ক্যাটাগরি আছে। তো জি এই স্যার। হচ্ছে মানে যারা ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস নিয়ে ডিল করবেন বা বিচার করবেন তাদের বক্তব্য। এখন সিভিল তাহলে কারা? আমরা সিপিসিতে দেখেছি, আমার চার্টে কিন্তু সিভিলও ছিল। তাহলে সিভিলের আচ্ছা স্যার। সর্বনিম্ন আছে সহকারী জজ, তার উপরে আছে সিনিয়র সহকারী জজ, তার উপরে আছে হচ্ছে যুগ্ম জেলা জজ। আমরা দেওয়ানি আদালত আইন, এই আইনের মধ্যে দেখেছি যে আগে ছিল কম এখতিয়ার, এখন 15 লক্ষ টাকা, তারপরে জি 25 লক্ষ টাকা, তারপর 25 লক্ষ প্লাস। এই হচ্ছে মামলার ভ্যালুয়েশন অনুসারে মামলা ফাইলিং মানে নেওয়ার বা আমলে নেওয়ার এখতিয়ার গুলো দিয়ে দেওয়া আছে। এগুলো তো আপনার স্যার। জন্য জানি স্যার। রিভিশন হয়ে যাচ্ছে, তাই না, জানেন? জি স্যার। জি আচ্ছা, এখন যদি 25 লক্ষ প্লাস হয়, যুগ্ম কোথায় যাবে বলেন তো? সিভিল মামলা যদি 25 লক্ষ 1,000 টাকার মামলা হয়, বা 26 লক্ষ বা 30 লক্ষ টাকার মামলা হয়, তাহলে মামলাটা ফাইলিং স্যার। কোন আদালতে হবে বলেন?
প্রচেষ্টা করার পর যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজ। জেলা জজ, যদি দায়রা জজ বলি সেটা কি সঠিক হবে? দায়রা তো স্যার ক্রিমিনাল মামলা স্যার। কিন্তু আপনি যে লিস্ট পাঠাইছেন সেগুলো কিন্তু সিভিল মামলা লিস্ট পাঠাইছেন। আপনি লিস্ট না পাঠিয়েছেন ওটা সেটা সিভিল মামলা লিস্ট পাঠিয়েছেন, এবং আপনি বলেছেন যে দায়রা আদালত মামলা আমলে নিতে পারেন। প্রবেট প্রবেট মামলা সিভিল মামলা, অ্যাডমিনিস্ট্রেটিভ সিভিল মামলা, দেউলিয়া সংক্রান্ত মামলা সিভিল মামলা। তাহলে এই তথ্য দ্বারা আমি যেটা বলতে চাচ্ছি যে এরা দায়রা আদালত না, এরা হচ্ছে জেলা জজ, মানে যুগ্ম জেলা জজ আদালত এগুলো মামলা আমলে নিয়ে থাকেন, মানে এগুলো সিভিল মামলা। কনফিউশন ক্লিয়ার হলো আপনার? জি স্যার। আর ওই যে দায়রা আদালত মামলা আমলে নিবেন, ওই যে আমি নারী শিশু আদালতের কথা বললাম, ট্রাইব্যুনাল যেগুলো আছে, জি তারপরে স্যার। জননিরাপত্তা বিঘ্নকারী আদালত আছে, ট্রাইব্যুনাল আছে, তারপরে জি আছে দুদকের জন্য আলাদা যে সেটা, আর তারপরে আছে আপনার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আছে, মানব পাচার বিরোধী ট্রাইব্যুনাল আছে। এই ধরনের কিন্তু আলাদা আলাদা ট্রাইব্যুনাল করে দিয়ে আছে বিশেষ মামলার জন্য। তো এই প্রতিটা ট্রাইব্যুনালের জজ সাহেব কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট না, এনারা কিন্তু জেলা জজ। জি হ্যাঁ, স্যার। জেলা জজের যে ক্ষমতা সেই পর্যায়ের জজ। হ্যাঁ, তো ওই ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 199 ধারায়, সরি 193 ধারায় সরকার তাদেরকে দিয়েছে যে হ্যাঁ, মানব পাচারে যদি মামলা হয় আপনারা নিবেন, যদি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধের মামলা হয় আপনারা নিবেন, সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার দরকার নাই, কারণ এগুলো হ্যাভি ওয়েট মামলা, এগুলো হ্যাভি ওয়েট জজের কাছে যাবে। ক্লিয়ার হলো জি স্যার। বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে করেন যে আমি যদি পরিচয় দিই, তাহলে আমি অ্যাডভোকেট, কোথায় প্র্যাকটিস করি? জজ কোর্ট রাজশাহী বলি, জজ কোর্ট রাজশাহী। এই জজ বলতে কিন্তু আমি জেলা জজকেও বোঝাই, আবার দায়রা জি জজকেও স্যার। কিন্তু বোঝাই। তাহলে জজ বলতে জেলা জজ প্লাস দায়রা জজ উভয়। জি স্যার। হ্যাঁ, তো এখানে তিনটা আদালত, তিনটা আদালতের উভয় মামলা বিচার করার কি আছে, ক্ষমতা আছে। এক নম্বর হচ্ছে জেলা পর্যায়ের সর্বোচ্চ কোর্ট, জেলা ও দায়রা জজ জি বা স্যার। সিনিয়র জেলা ও দায়রা জজ। ইনার কিন্তু জেলা মানে সিভিল কেস বিচার করেন, আবার দায়রা জজ উভয় নামই আছে। তার মানে জি ব্যক্তি একজন বিচারক, আবার এজলাসও বা কোর্টরুমও কিন্তু একটাই, কিন্তু মামলা দুই স্যার। ধরনের প্র্যাকটিস হয় সেখানে। তার মানে সেটা সিভিল কোর্ট প্লাস ক্রিমিনাল কোর্ট। তাহলে যদি আমরা সেটা শুধুমাত্র ক্রিমিনাল বলি তাকে দায়রা জজ বলবো, যদি সিভিলের মামলা যখন উনি বিচার করছেন তখন বলবো উনি জেলা জজ। মানে এই জি মুহূর্তে স্যার। একটা সিভিল মামলার বিচার হচ্ছে, জবানবন্দি হচ্ছে, তখন বলবো এখন তিনি জেলা জজের ভূমিকা পালন করছেন। যখন যদি দেখি একটা দায়রা জজ একটা মিস কেসের হিয়ারিং চলছে, তখন বলবো এটা একটা দেড় হাজার মানে দায়িত্ব। ক্রিমিনাল মামলা, যেহেতু দায়রা জজের ভূমিকা পালন করছেন। তদ্রূপ ভাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আছেন, তদ্রূপ ভাবে যুগ্ম জেলা ও দায়রা জজ আছেন। তার মানে যুগ্ম, অতিরিক্ত এবং দায়রা তিনজনের দুই ধরনেরই ক্ষমতা আছে এই আদালতের। এটা কিন্তু একটা ভাইবার চমৎকার একটা বিষয় বা কমন সেন্সের একটা বিষয়। জি ঠিক আছে, এটা যেন জি কনফিউশন স্যার। না হয়। ঠিক আছে। তো আজকের আলোচনা এতটুকুই। আর প্রশ্ন আছে ভাই আপনার? জি না স্যার। আচ্ছা, ধন্যবাদ। একটু চেষ্টা করবেন আপনারা, এই যে ফৌজদারি কার্যবিধি যখন হচ্ছে, একটু জি আদালতে স্যার। হয়তো বা একটু যাওয়ার, যে এই যে আদালতের নামগুলো বললাম, এই আলোচনাগুলো বললাম, ভিডিও আবার দিয়ে দেবো, দেখার পরে যে নোটের সাথে একটু ম্যাচ করিয়ে নিজ নিজ আদালতে দেখবেন যে জেলা ও দায়রা জজ কিন্তু একটাই আছে প্রতিটা। জি আমাদের রাশিয়াতে জেলা ও দায়রা জজ একটাই, কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিন্তু একাধিক থাকতে পারে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক দুই তিন এরকম থাকতে পারে। আবার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একাধিক থাকতে পারে। আবার আমলি আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট একাধিক থাকতে পারে, সিনিয়র ম্যাজিস্ট্রেট কোর্ট একাধিক থাকতে পারে, আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট একাধিক থাকতে পারে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটাই থাকবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটাই থাকবে, আবার অতিরিক্ত চিফ একটাই থাকবে, অতিরিক্ত মেট্রো একটাই থাকবে। বুঝতে পেরেছেন? মানে যেগুলো মূল মূল আদালত সেটা কিন্তু একটাই জি আছে। আর এই দায়রার কিন্তু অতিরিক্ত দায়রা আবার একাধিক। এই জিনিসগুলো যখন বাস্তবে আদালতে যাবেন তখন এগুলো কিন্তু ভালোভাবে আপনার মাথায় আসবে, তার মানে আপনার নখদর্পণে চলে আসবে। এটা কিন্তু এই আমার অনলাইন ক্লাস এবং আমার নোট পড়ে বা কোনো বই পড়ে কিন্তু আপনার মাথায় প্রবেশই করবে না।
কারণ আপনি বাইক রাইডিং এর মতন, সাইকেল রাইডিং এর মতন, যতক্ষণ আপনি সাইকেলে নিজে না উঠছেন ততক্ষণ কিন্তু জি বই পড়ে হাউ টু রাইড এ বাইসাইকেল এটা হুম, কিন্তু বই পড়ে মুখস্থ করে হবে না। এই ধরনের প্যাসেজও মেবি আমরা পড়েছি ছোটকালে। মানে এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল আদালত। এই কারণে বলা হয় অ্যাডভোকেটরা প্র্যাকটিস করেন। জি আর প্র্যাকটিস জিনিস প্র্যাকটিক্যালি করতে হবে আপনাকে। তো আমি তারপরে চেষ্টা করি আমার বাস্তব মামলার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছুটা জ্ঞান দেওয়ার, তাহলে আপনারা ইন্সপায়ার্ড হবেন, অ্যাডভোকেট হওয়ার ইন্সপিরেশন আসবে। আরো কি আসবে, বাস্তবে যে আপনার কিছু কিছু হেল্প হবে, রিলেট করতে পারবেন যে শহীদুল ভাই তো এইভাবে আমাদের বলেছেন, তাহলে এটা মিলছে। যখন আপনি রিলেট হুম, করতে পারবেন তখন আপনি ইমোশনালি একটা স্টিমুলেশন হবে, আপনার মানে ভালো লাগা কাজ করবে, জি তখন আপনার এটা মনে থাকবে বেশি। কারণ আপনার ইমোশন যখন পড়াশোনার সাথে অ্যাড করতে পারবেন, ভালো লাগাটা, মানে ইমোশন বলতে এইটা সুখেরও বিষয় হতে পারে আবার দুঃখেরও হতে পারে। দুই ধরনেরই কিন্তু ইমোশন হয় মানুষের, একটা জয় হতে পারে, সরো হতে পারে। তো যেখানে ইমোশন আছে সেটা কিন্তু মানুষের মনে থাকে বেশি দিন। আপনার কষ্টের জায়গাও মনে থাকবে, একটা ঘটনা খুবই আনন্দিত হয়েছিলেন সেটাও অনেকদিন মনে থাকবে। তো পড়ার মধ্যে দয়া করে একটু আনন্দ নিয়ে আসার চেষ্টা করেন, অথবা অতিরিক্ত ঠিক এতই প্রশ্ন, আবারও বলছি, রিপিট করছি আমি, পড়াশোনাতে আনন্দ নিয়ে আসার চেষ্টা করেন যেন মনে থাকে। অথবা এত বেশি পড়েন যে পড়তে পড়তে খুবই কষ্ট হয়, কারণ কষ্ট হলেও আপনার মনে থাকবে, কারণ বেশিবার পড়বেন, বেশিবার পড়লে কষ্ট হবে। তার মানে ব্রেন বুঝতে পারবে এখানে বেশি সময় দেওয়া হচ্ছে, তার মানে এটা টেম্পোরারি ব্রেন থেকে পার্মানেন্ট ব্রেনে শিফট করে আপনার স্থায়ী স্মৃতিতে চলে যাবে। তার মানে ব্রেনকে তখন কষ্ট দিতে হবে, বেশি পড়লেও ব্রেন কষ্ট পাবে, মজা করে পড়লেও ব্রেন কিন্তু বুঝতে পারবে। এবং দুইটাই কিন্তু আপনার ইমোশনের সাথে টাচ হবে, রিলেট করতে পারবেন, বাস্তবের নিরিখে মনে রাখবেন, তাহলে আশা করি মনে থাকবে। আমি যখন ক্লাসে ক্লাস করতাম শিক্ষকের, তখন আমি মানে ক্লাস স্যারের দিকে তাকিয়ে আছে, কিন্তু অনেক সময় বাস্তবের সাথে ভাবনাই নিমজ্জিত হয়ে যায়। তখন স্যার আমাকে নক করে, কি ব্যাপার শহীদুল, ক্লাসে আছেন না অন্য কোথাও চলে গেছেন? তো স্যার ক্লাসে আছি ঠিকই, আপনার একটা শুনছিও, আবার বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করছি। তো একদিন স্যার অবশ্যই এই ফৌজদারি কার্যবিধির 250 ধারায় আমাকে প্রশ্ন করেছে। 250 ধারা মেবি আমাদের আগামী ক্লাসে হবে আলোচনা। তো 250 ধারা তুচ্ছ এবং বিরক্তিকর যদি কোনো মামলা করা হয়, জি তাহলে এই মামলায় বাদীকে উল্টো বিচার দেওয়া, মানে বিচারে সাজা দেওয়া যাবে, ম্যাজিস্ট্রেট নিজে দিতে পারবেন, অথবা আসামিরা যদি খালাস পায় মামলায়, খালাস পাওয়ার পরে যদি উল্টো আবার তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে, যেটা 211 ধারায় আছে দণ্ডবিধির। পেনাল কোডের 211 ধারা আর ফৌজদারি কার্যবিধি 250 ধারা একেবারে রিলেটেড ধারা। তো এই 250 ধারা বোঝাচ্ছে, বোঝানোর পরে কি বুঝলেন? তো স্যার বাস্তবে এরকম আমি একটা দেখেছি যে এই ম্যাজিস্ট্রেট 1 সপ্তাহ জেল দিয়ে দিল বাদীকে, মিথ্যা মামলা করার। একটা মহিলা এসে বলছে আমার শ্লীলতা হানি করেছে, 254 354 ধারা ছিল, 323 ধারা ছিল, এ কয়েকটা ধারা দিয়েছে, মামলা করেছে, মামলা আসামিরা খালাস পেয়েছে, ম্যাজিস্ট্রেট উল্টো বাদীকে জি 1 সপ্তাহ জেল চল দিয়ে দিল, অনাদায়ে 2,000 টাকা অর্থদণ্ড। আর মহিলা কাঁদতে লাগলো, এখন কেঁদে লাভ নাই, আপনি মানুষকে হয়রানি করেছেন, এই 1 বছর ধরে মামলা চলেছে, আমারও তো কষ্ট হয়েছে, মিথ্যা মামলা কেন করেছেন? ম্যাজিস্ট্রেট খেপে গেছে এবং দিয়ে দিয়েছে, এবং তাকে বলেছে আপনি ক্ষমা চান। তো ক্ষমা ক্ষমা চাবে না তাদের কাছে, ক্ষমা চাইনি বলে কিন্তু কি করেছে, সাজা দিয়ে দিয়েছে 250 ধারে। তো স্যার বললাম স্যার এরকম একটা ঘটনা আছে, আমার মনে পড়ে গেল। তো স্যার বললো ঠিক আছে তাহলে। তো এই যে ঘটনাটা আমার মনে ছিল, আমি রিলেট করলাম 250 ধারা পড়ার সময়। তো এইভাবে যখন আপনি রিলেট করতে পারবেন, হ্যাঁ এটা পড়ছি, বাস্তবে তো এরকম দেখেছি, দেখবেন এটা অনেকদিন মনে থাকবে। যেমন আমার মনে আছে, গল্পটা করতে পারলাম, একটা লিগেসি শেয়ার করলাম, আমার টিচারের থেকে একটা জিনিস শিখলাম, সেটা আবার আপনাদেরকে শিফট করে দিলাম। তো ওটা লিখেছিলাম ওটা একটু জানতে পারলাম আপনাদের ছড়িয়ে দিলাম, আপনারা আবার আরেকজনকে শোনাবেন, এইভাবে মজায় মজায় মানে আইন তো আসলে আপনার সাহিত্য না, সাহিত্যের মধ্যে রস আছে, মজা আছে। যেমন সৈয়দ মুস্তফা আলী, তার যে সাহিত্যকর্ম, সেখানে অনেক রস পাওয়া যায়। রসগোল্লা নামে একটা আছে গল্প, রসগোল্লা নিয়ে যাচ্ছিলেন কোথায়, আর তিনি ওই বিদেশে, তো ইমিগ্রেশনে তাকে আটকাইছে, টিনের মধ্যে রসগোল্লা আছে, এটা দেখবেন। সে বলছে খুললে তো নষ্ট হয়ে যাবে, তাও দেখবেন। তো জোর করে খোলাইছে, তখন রসগোল্লা মুখের উপরে চেপে দিয়েছে। গল্পের কথা নিশ্চয়ই মনে আছে। তো এগুলো কিছুটা মানে ফানি এবং খুব সাহিত্যিক
দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মজা পেতাম। আর এখনকার আমরা মজা নিই কি কোথায়? ইউটিউবে, জি তারপরে কি বল টিকটকে রিলস দেখে। জি আমাদের সাহিত্য চর্চা কমে গেছে। এই কারণে নৈতিক অবক্ষয় হচ্ছে, সমাজে মামলা বেড়ে যাচ্ছে। তো জি। যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ ঠিক করছি। আছে, ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, নিয়মিত ক্লাস করেন, এখন থেকে সিরিয়াস হয়ে যান। মনে হয় যে আপনাদের পরীক্ষার নোটিশ খুব দ্রুত হয়ে যাবে। আমার যেটা মানে একটু ধারণা হচ্ছে, আপনাদের যদি নোটিশ দিয়ে দেয় অল্প দিনে, তাহলে বলবে ডিসেম্বরের শেষে পরীক্ষা, যে ফর্ম ফিল আপ শুরু করে দিবে। কিন্তু আদৌ ডিসেম্বরের শেষে পরীক্ষা নিতে পারবে না, হয়তো বা 15 দিন বা 1 মাস পিছিয়ে দিবে, তো পরে আবার মানে জানুয়ারিতে পরীক্ষা যেতে পারে। তো জানুয়ারিতে পরীক্ষা গেলেও কিন্তু সময় খুব বেশি দিন নাই। যারা অনেক জি দিন স্যার। পড়াতে গ্যাপ দিবেন, জানা জিনিস ভুলে যাবেন। জি তো ওই কারণে নিয়মিত ক্লাস করেন, পরীক্ষা দেন, পরীক্ষা মিস করবেন না। স্যার। শুভরাত্রি। আচ্ছা।